আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ৫ মিনিটের স্বাস্থ্য বার্তা আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসমাত জাহান তুলসী। আজকের আয়োজনে আমাদের সাথে আছেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার তৌহিদুল করিম মজুমদার স্যার। অনেকেই ঘন ঘন বুক জ্বালা পোড়া কিংবা ত্বক ঢেকুর ভাবের জন্য দেখা যায় দীর্ঘ সময় ওষুধ খেয়ে থাকেন। এক্ষেত্রে দেখা যায় সামনে যেহেতু আমাদের রমজান আসছে, তো দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে এই সমস্যা হয়তো আরো বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে খাদ্যাভ্যাস পরিবর্তন কিংবা জীবনযাত্রার মান পরিবর্তনের মাধ্যমে এই সমস্যার কিভাবে সমাধান করা সম্ভব? ডাক্তার হিসেবে আমার যেটা রিয়েলাইজেশন এবং আমার পরামর্শ সেটা হচ্ছে যে রোজাকে আমরা রোজার মতোই দেখার চেষ্টা করি। আমরা রোজার সময় উপবাসের চেয়ে কি খাবো সেটা নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায়। তো যদি সিম্পল একটা রুল ফলো করা যায় যে স্লো অ্যান্ড স্টেডি, মানে যা কিছু খাবেন একসাথে অতিরিক্ত একবারে ভরাশ্বাস না হয়ে ধীরে 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 খাওয়া, এটা হচ্ছে প্রিন্সিপাল হওয়া উচিত। এখন আমরা রোজাতে দুইটা বড় বড় মিল থাকে, একটা হচ্ছে সেহরি আর একটা হচ্ছে ইফতার। এই দুই মিলেই এই ধরনের উপসর্গ যেটা আপনি বললেন, পেট ফাঁপা, পেট ফুলা বা অ্যাসিডিটি হওয়া, এক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু গো আউট হচ্ছে কম খেতে হবে, বারবার খেতে হবে, একবারে পেট ভরা যাবে না। দ্যাট ইজ দ্য সলিউশন। ধন্যবাদ স্যার। যারা দীর্ঘদিন ধরে বদহজম বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, দেখা যায় রমজানে আমাদের কিছুটা হলেও একটু অনিয়মিত খাবার দাবার হয়ে থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় হয়তো এই সমস্যাটা আরো বেশি বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আসলে স্যার কি ধরনের খাদ্যাভ্যাস বা কি ধরনের জীবন ব্যবস্থা অবলম্বন করলে এই ধরনের বদহজম কিংবা পেট ফাঁপা সমস্যাটা নিয়ন্ত্রণ করা সম্ভব? অত্যন্ত ধন্যবাদ। আপনি আরো একটি খুব পার্টিনেন্ট প্রসঙ্গ বা প্রাসঙ্গিক একটা কথা বলেছেন। আমাদের ট্রেডিশন থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ট্রেডিশন হচ্ছে আমরা ইফতারিতে ভাজা পোড়াতে অত্যন্ত বেশি আসক্ত বা অভ্যস্ত অ্যাজ এ হোল। তো সায়েন্টিফিক বিভিন্ন স্টাডি করে দেখা গেছে যে যদি ইফতারে এবং সেহরিতে আমাদের খাওয়ার মেনু পরিবর্তন করতে পারি তাহলে এই সমাধান খুব সহজেই হয়ে যায়। মেনুর মধ্যে যেটা খেয়াল রাখতে হবে যে আমরা যে অনেক বেশি ভাজা পোড়া খাই সেটা দিয়ে ইফতার রোজা ভাঙা যাবে না। রোজা ভাঙতে হবে খুব সিম্পল খাবার দিয়ে, বিশেষ করে খেজুর দিয়ে ইফতার করে একটু শরবত খেয়ে একটু রেস্ট নিয়ে নামাজ কালাম করে তা আস্তে ধীরে ডিনারের মতো করে ইফতারি শেষ করে ফেলা। এরপরে আপনার একটা লম্বা গ্যাপ থাকে সেহরিতে যেটা করতে হবে, খেয়াল রাখতে হবে যে খাবারটা সেহরিতে খাবে উনি, সেটা যেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট টাইপের খাবার হয়। কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবারটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেটা পেটে অনেকক্ষণ থাকে, পেট ফাঁপা রোধ করে, কনস্টিপেশনকে অনেক সহজেই দূরীভূত করে। এই প্রিন্সিপাল ফলো করলে আমার মনে হয় যে এই সমস্যার সমাধান খুব সহজ। তার মানে মাথায় রাখতে হবে যে আমরা আমাদের ট্রেডিশনে থাকবো না, বেরিয়ে আসতে হবে। আপনার এই কথার সূত্র ধরে যেটা জিজ্ঞেস করতে চাই বা পরবর্তীতে যেটা জানতে চাই, এই আমরা রমজানে যে ছোলা পেঁয়াজ বা ডাল জাতীয় খাবার দেখা যাচ্ছে খাচ্ছি, তো অনেক রোগী যারা হচ্ছে আইবিএস এর সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের খাবার পেট ব্যথা বা বদহজমটাকে আরো বাড়িয়ে দেয়। তো তাদের ক্ষেত্রে এই সমস্যায় রোজা কিভাবে কমানো সম্ভব? এটার উত্তর আসলে আমি আগেই বলেছি, ট্রেডিশনাল খাবারটাকে এখন ছোলা তো খাওয়া যেতে পারে, ছোলা কিন্তু খাবার হিসেবে খারাপ নয়, কিন্তু ছোলাটাকে আমরা যেই ফর্মে তৈরি করে খাই দ্যাট ইজ এ ব্যাড প্র্যাকটিস। অর্থাৎ আমরা অনেক বেশি মশলা দেই, অনেক বেশি রান্না করে ফেলি। সেটা না করে ছোলাটাকে যদি ছোলার মতো করে খাওয়া যায়, সেদ্ধ করে সালাদ হিসেবে এক্স্যাক্টলি সো। তো সেক্ষেত্রে আমি বলবো যে খাওয়াতে মশলার পরিমাণ কম দেওয়া, স্পাইসেস কম দেওয়া, তারপরে রিফাইন্ড সুগার কম দেওয়া, এই ধরনের খাবারটা যদি অভ্যস্ত হওয়া যায় তাহলে যেই সমস্যাগুলো হয় আইবিএস এই সমস্যা হবেই না, নিশ্চিত থাকতে পারে। এর সাথে কিছু জিনিস খেয়াল রাখা যে ইন বিটুইন সেহরি এবং ইফতার, সেহরি এবং ইফতারের সময়টা আমাদের জন্য একটা লম্বা সময়, এই সময় হাইড্রেটেড থাকতে হবে। তো হাইড্রেটেড থাকলে ফাইবার কন্টেন্ট ডায়েট খেলে কনস্টিপেশন হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দরভাবে সহজ উপায়ে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো পরবর্তী পর্ব পর্যন্ত সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।